নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে গোচর সম্পর্কে। আমরা প্রত্যেকেই জানি যে বৃষ রাশিতে বৃহস্পতি গত 2024-এর মে মাস থেকে গোচরে আছেন এবং সে কিন্তু বর্তমানে 14ই মে 2025 রাত্রিবেলা সে কিন্তু রাশি পরিবর্তন করছে মিথুন রাশিতে, এবং মিথুন রাশিতে সে কিন্তু 1 বছর থাকবে। আমরা এটাও জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ এবং সর্ববৃহৎ গ্রহ, যার মাধ্যমে কিন্তু অবশ্যই জ্ঞান, শিক্ষা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন, দাম্পত্য সুখ এবং এর সাথে সাথে মান সম্মান, যশ খ্যাতি যা কিছু বৃহৎ প্রত্যেকটাই কিন্তু রিপ্রেজেন্ট কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। অতএব বৃহস্পতির এই গোচর কিন্তু আমাদের প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে আলোচনা করব। আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই আপনাদেরকে বলে থাকি যে যখনই আমরা গোচর ফল দেখব অবশ্যই আপনাদের লগ্ন এবং রাশি ভিন্ন ভিন্ন হলেও দুটো সাপেক্ষেই কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন। এতে কিন্তু আরও অ্যাকুরেট ফলাফল কিন্তু আপনারা পাবেন। তো আজকে আমরা আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃষ রাশি। বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করছিলেন, যেটা হচ্ছে 2024-এর মে মাস থেকে। সে কিন্তু 2025-এর মে মাসের 14 তারিখে চলে আসছে মিথুনে। সেখানে কিন্তু সে 1 বছর থাকবে। অ্যাকচুয়াল 1 বছরই মিথুন রাশিতে থাকবে না, সে কিছু দিনের জন্য কিন্তু কর্কটেও আসবে। সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটাও জানি, যারা আমার ভিডিও আপনারা দেখেন, বৃহস্পতির 3টে দৃষ্টি। তো বৃহস্পতি আপনাদের শুধুমাত্র গোচর সাপেক্ষে যেই ঘরে গোচর করবে সেই ঘর নয়, এবং সেই ঘর থেকে যেই ঘরে দৃষ্টি দেবে সেই ঘর রিলেটেড কিন্তু প্রভাবেও ভীষণভাবে বৃদ্ধি আনবে। এবং এইটাও আপনাদের কাছে বলা আছে যে বৃহস্পতির 5ম এবং 9ম দৃষ্টি সর্বসেরা হয়। তো যেই ঘরে আপনাদের দৃষ্টি পড়বে সেই ঘর রিলেটেড পজিটিভ এবং উচ্চ প্রভাব আপনারা কিন্তু লাভ করবেন। তো অবশ্যই এই গোচর সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ। শনির পরে একমাত্র বৃহস্পতি এরকম একটি গ্রহ যে কিন্তু যেটা দিয়ে যায় সেটা পার্মানেন্ট, বা বলতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করেই দিয়ে যায়। তো অতএব এইখানে যদি আমরা প্রথমেই দেখি, এখানে একটা বিষয় তো কনফার্ম যে আমরা জানি যে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করছে, কিন্তু একটা বিষয়, মিথুন রাশিতে 14 তারিখ গোচর করলেও মধ্যিখানে কিন্তু আমরা জানবো যে 18ই অক্টোবর 2025 সে কিন্তু কর্কট রাশিতে চলে আসবে। সে মার্গী গতি নিয়ে চলে আসবে এবং কর্কট রাশিতে সে কিন্তু পরবর্তী 2025-এর 11ই নভেম্বর সে কিন্তু বক্রী হবে কর্কট রাশিতে। তাই কর্কট রাশিতে বক্রী সে কতদিন অবধি থাকবে? অবশ্যই 5ই ডিসেম্বর 2025 অবধি বক্রী অবস্থাতেই পুনরায় মিথুন রাশিতে চলে যাবে। বক্রী কথার মানে কি আমরা প্রত্যেকেই জানি, আমার ভিডিও যারা দেখেন, তো বক্রী মানে সে ব্যাকে যায়। তো অতএব সে ব্যাকের ডিগ্রি নিয়ে সে কিন্তু পুনরায় চলে যাবে মিথুন রাশিতে। তাহলে এইটুখানিও আপনারা বুঝতে পারছেন যে মধ্যিখানে 2-2.5 মাস মতো বৃহস্পতি কিন্তু নিজের উচ্চ রাশিতে গোচর করবে, তারও ফলাফল কিন্তু আমরা পাবো। কিন্তু যেহেতু বিষয়টা আমরা এইটুখানি জানি যে মিথুন রাশিতেই ম্যাক্সিমাম সময়টা থাকবে, তো সেই হিসাবে আমরা মিথুন রাশি সাপেক্ষেই ফলাফলটা দেখব, মানে মিথুন রাশির গোচর সাপেক্ষেই ফলাফলটা দেখব বা বুঝবো। তবু আমার বলে দেওয়া কর্তব্য, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এবং বৃহস্পতি মিথুন রাশিতে গিয়ে 11ই মার্চ 2026-এ সে কিন্তু হয়ে যাবে মার্গী, অর্থাৎ সে আবার পুনরায় কিন্তু কর্কট রাশির দিকেই তার ডিগ্রিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদম ফাইনালি 2রা জুন 2026 সে কিন্তু নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসবে। তো অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে 14ই মে থেকে 2রা জুন 2026 অবধি কিন্তু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে একটা পজিটিভ ফলাফল বা মিথুন রাশিতে গোচর করবে। তো বৃহস্পতির এই গোচর আমাদেরকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল দেবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা প্রত্যেকটা লগ্ন এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলাদা আলাদা করে হবে। তো আমরা আমাদের আলোচনা শুরু করছি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যে গোচর করছে, সেই গোচর লগ্ন বা রাশি সাপেক্ষে কতটা পজিটিভ ফলাফল, কতটা নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে সেই বিষয়ে যদি আমরা আলোকপাত করি, তাহলে এটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতি কিন্তু বৃশ্চিক লগ্ন ও বৃশ্চিক রাশির সাপেক্ষে 8ম স্থানে গোচরে এসেছে, যেখানে সে দীর্ঘকালীন 1 বছর থাকবে। এবং এই লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ হয়। তার কারণ হচ্ছে সে 2য় ঘরের অধিপতি হয়। যেহেতু সে 2য় ঘরের অধিপতি, ধন সম্পত্তি, আপনাদের ফ্যামিলি, আপনাদের কুটুম, সব রকম দিক থেকে আপনাদের বাণী, তো সেই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ধনস্থানের অধিপতি হয়। এবং দ্বিতীয় হচ্ছে 5ম স্থানের অধিপতি হয়, যেটি কিনা আমাদের
এডুকেশনের ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর, আমাদের প্রেম সম্পর্ককে ইন্ডিকেট করে, তার সাথে সাথে আমাদের সন্তান সুখকে ইন্ডিকেট করে, আমাদের জ্ঞান অর্জনকে ইন্ডিকেট করে। তো সেই হিসাবে দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি অষ্টমে গোচর করছে, এতদিন সে সপ্তমে ছিল। তো এখন আপনারা প্রত্যেকেই হয়তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি যারা মানুষ ভীষণভাবে ভয় পেয়ে আছেন যে বৃহস্পতি অষ্টমে গোচর করছে মানে ভীষণ কিছু সমস্যা নিয়ে আসবে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে আপনাদেরকে প্রথমেই ভালো করে বিষয়টা বুঝতে হবে যে আমরা বর্তমান যুগে ভৌতিক সুখকে সবথেকে বেশি করে প্রাধান্য দিই। মানে আমাদের বাড়ি গাড়ি সুখ মোবাইল সব কিছু খুব সহজে হয়ে যাবে, যেটা খুব সঙ্গে সঙ্গে আমাদের চাহিদা পূরণ করে দেয়, সেই সুখটাকে আমরা সবথেকে বেশি করে প্রাধান্য দিই। কিন্তু অ্যাকচুয়াল যে সুখ, সেই সুখটা পেতে গেলে কিন্তু আমাদের দীর্ঘকালীন প্রচেষ্টা করতে হয়। আমাদের ভেতর থেকে সব নেগেটিভিটিকে কাটিয়ে তারপরে সেই সুখটা অর্জন করতে পারি। হতে পারে আপনি একটা মোবাইল কিনে ভীষণ হ্যাপি, কিন্তু জীবনে এরকম কখনো সুখ ভোগ করেছেন যেখানে আপনার চোখ থেকে জল বেরিয়ে গেছে? তো অ্যাকচুয়াল হাসির থেকেও চোখ থেকে জল বেরিয়ে যাওয়ার সুখটা কিন্তু সর্বশ্রেয়, যেই সুখটাই কিন্তু বৃহস্পতি অষ্টমে এসে আপনাদেরকে দেবে। অতএব এই জায়গাতে আপনাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। যা আপনাদের নিজের জন্য যোগ্য সেই বিষয়টা কিন্তু বৃহস্পতিবার, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজের ভেতরের শক্তিকে বোঝার ক্ষমতার সময় কিন্তু এইটা। অতএব বৃহস্পতির এই গোচরকে নিয়ে কখনো নেগেটিভ ভাববেন না। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতি অষ্টমে গোচর হয়ে যাচ্ছে, নেগেটিভ বলতে কি, আমাদের দ্বিতীয় ঘরের অধিপতি যদি অষ্টমে গিয়ে গোচর করে, হ্যাঁ আমাদের যদি কারোর মুখ সংক্রান্ত কোনো রোগের মধ্যে আমরা দীর্ঘকালীন ভুগি, সেই রোগটা বৃদ্ধি পেতে পারে, বা পুরানো কোনো যদি রোগ থাকে সেই রোগটা চাকার দিতে পারে, বা যদি নিজের পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা চলে সেই সমস্যা বেশি অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে, বা সেটা সমাধান পেতে টাইম বেড়ে যেতে পারে। এই একটা সমস্যা জায়গা, এবং আপনার পরিবার পরিজনদের সাথে সমস্যা বৃদ্ধি পেতে পারে, এটা নেগেটিভ। কিন্তু পজিটিভ কি, দ্বিতীয় অধিপতি যখন অষ্টমে যাচ্ছে, শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের যদি কোনো রকম যোগ আপনাদের চলে, অনেক দিন ধরে আটকে ছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের বলতে পারেন সব রকম সমস্যা কেটে যাবে, এবং শ্বশুরবাড়ি থেকে যথেষ্ট পজিটিভ সাপোর্ট পাওয়ার সময় এটা। তো এই দিক থেকেও নিশ্চিন্তে থাকুন, সব কিছু নেগেটিভ হয় না, যার একটা নেগেটিভ দিক আছে তার একটা পজিটিভ দিকও আছে। যদি পঞ্চম ঘরের অধিপতিকে অষ্টমে গিয়ে আমরা দেখি, পঞ্চম ঘরে অলরেডি আপনাদের শনি গোচর করছে, পঞ্চমপতি অষ্টমে যাচ্ছে, মানে আপনারা এইটুখানি বুঝে নিচ্ছেন প্রেম সম্পর্কে বাধা, আপনাদের জন্য ধরে নিন এডুকেশনে বাধা, আপনাদের সন্তান সুখে বাধা, অবশ্যই বাধার মধ্যে দিয়ে সব কিছু হবে। কিন্তু এইটা আপনাদেরকে বুঝতে হবে যে পঞ্চমপতি এডুকেশনের কারকগুলো যখন অষ্টমে যাবে, যারা ধরুন গুপ্তবিদ্যার সাথে যুক্ত আছেন, রিসার্চের সাথে যুক্ত আছেন, ইনভেস্টিগেটিং করেন, এইরকম কর্মের সাথে যুক্ত আছেন, যেইখানে কিন্তু আপনাদের সবথেকে বেশি করে যেটা কাজে লাগে আধ্যাত্মিকতা, বা বলতে পারেন সবথেকে বেশি করে কাজে লাগে আপনাদের মাথা, সেই রকম ধরনের কর্ম, সেই কর্মতে যারা যুক্ত আছেন বা সেই রিলেটেড এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন, সেখানে কিন্তু 100% সাফল্য। এবং এইটাও যদি আমরা দেখি প্রেম সম্পর্ক, পঞ্চমপতি অষ্টমে যেই সম্পর্কটা আপনাদের জন্য ঠিক নয়, সেই সম্পর্ক থেকে বিচ্ছেদ হওয়ারও সময় কিন্তু বৃহস্পতির অষ্টমে গোচর। অতএব যেটা আপনার নিজের, সেইটা পাওয়ার সময় কিন্তু বৃহস্পতির অষ্টমে গোচর, প্রেম সম্পর্ক নিরিখে যদি আমরা দেখি। এবার সন্তান সুখ, সন্তান সুখের ক্ষেত্রে আমি তো বলেই দেবো যে এই বছর আপনারা সন্তান প্ল্যানিংয়ের দিকে যাবেন না, যেহেতু পঞ্চমে শনি এবং পঞ্চমপতি অষ্টমে গোচর করবে। এবার যারা সন্তান ক্যারি করে আছেন, সেক্ষেত্রে কী হবে, সন্তানের সাথে কিছুটা দূরত্ব বৃদ্ধি পেতে পারে। তাহলে যারা ভাবছিলেন যে সন্তানকে বাইরে পড়াশোনা করতে পাঠাবেন, তারা চোখ বুজে পাঠান, দূরত্ব বৃদ্ধি পাক, আখিরে কিন্তু তার ভালোই হবে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। অতএব নেগেটিভের মধ্যেও পজিটিভকে খুঁজে বার করতে হবে। এই হচ্ছে বৃহস্পতির বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে গোচর। এবার আমরা এটাও জানি যে বৃহস্পতি 3টে দৃষ্টি, তাহলে বৃহস্পতি এখানে অষ্টম থেকে কোন কোন ঘরে আপনাদেরকে দৃষ্টি দেবে? প্রথমত পঞ্চম দৃষ্টি দেবে দ্বাদশ স্থানে। তো দ্বাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি দেওয়া মানেই কি এখানে ভীষণ কিছু নেগেটিভ না। দ্বাদশের দৃষ্টি মানে কি, আপনাদের খরচ নিয়ন্ত্রণে আসবে। কোন দিক থেকে? যে বাজে খরচ আপনারা করতেন সেই খরচটা কমবে, এবং যেই খরচটা আপনাদের ভবিষ্যতের জন্য ভালো, সেই রকম কাজে আপনারা কিন্তু খরচ করবেন, অর্থাৎ আপনারা সেভিংস করবেন, আপনারা ইনভেস্ট করবেন। তার কারণ আরেকটা দৃষ্টি, যে সপ্তম দৃষ্টি, সেটা কিন্তু দ্বিতীয় স্থানে পড়বে, যেটা সেভিংসের ঘর। অতএব এই সময়টাতে একটা এমন হঠাৎ করে প্রাপ্তির জায়গা থাকবে, যে প্রাপ্তিটা কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে চলার জন্য ভীষণ সাহায্য করবে, হেল্প করবে। তো এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি, হ্যাঁ কিছু ক্ষেত্রে আপনাদের খরচ বৃদ্ধি করাতে পারে, হসপিটাল খাতে খরচ, বা যারা বাইরে যেতে চাইছিলেন, বিদেশে যেতে চাইছিলেন, সেই দিকের যোগ কিন্তু বৃহস্পতি তৈরি করতে পারে, তবে সেটা বাধার মধ্যে দিয়ে। তবে সমস্যার কিছু নেই। দ্বিতীয় স্থানে বৃহস্পতি যখনই অষ্টম থেকে দৃষ্টি দেবে, প্রথমেই বলেছি শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের জন্য খুব ভালো সময়, এবং এটাও আপনাদেরকে বুঝতে হবে যে অষ্টম থেকে দ্বিতীয় দৃষ্টি হঠাৎ করে প্রাপ্তির যোগ দিয়ে দেয়, যেটা আপনারা জানতেনই না। অনেক দিন ধরে ওই সম্পত্তির বিষয়ে আপনাদের কোনো আইডিয়াই ছিল না, এরকম কিছু খোঁজার চেষ্টা করুন, দেখবেন সেরকম কোনো যোগাযোগ কোনো না কোনো দিক থেকে পেয়ে যাবেন। এবং এইটাও আমি বলে দেবো, দ্বিতীয় আপনার অষ্টমের দৃষ্টি, অষ্টম থেকে বৃহস্পতি যখনই দৃষ্টি দেবে, দেখবেন অনেক জিনিস যেটা আছে সেটা তো অনেক দিন ধরে খুঁজছিলেন, পাচ্ছিলেন না, সেরকম দেখবেন পুরানো কাগজ সেটাও খুঁজে পেয়ে গেছেন হঠাৎ করে। এই যোগও কিন্তু বৃহস্পতি দেবে। এবং
লাস্ট যেটা নবম দৃষ্টি সেটা আপনাদের চতুর্থ স্থানে দেবে। তো চতুর্থ স্থানে দৃষ্টি দিয়ে কি নেগেটিভ আনবে? কিচ্ছু নেগেটিভ নয়। সাংসারিক জায়গাতে অষ্টম থেকে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে, আপনাদের বাড়িতে যদি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কোনো পুজো করাতে, কোনো যজ্ঞ করাতে, সেটা করাতে পারছিলেন না, সেই যোগ কিন্তু বৃহস্পতি এখানে এনে দেবে। অতএব মঙ্গল কার্য বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু পুজোটাকেও ধরা হয়। কিন্তু আমি আপনাকে কি বললাম, বিবাহের জন্য সময়টা খুব একটা ভালো নয়। কিন্তু আপনার না হলেও আপনার ফ্যামিলির যদি কারোর বিবাহ হয় বা ফ্যামিলির যে কারোর কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আপনার যোগদান বা আপনার ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করবে, কারণ আপনাকে ছাড়া সেটা সম্পূর্ণই হবে না। তো এই রকম ধরনের যোগ কিন্তু বৃহস্পতি চলবে। এছাড়াও যদি আমরা ওভারঅল দেখি বৃহস্পতির অষ্টমে গোচর, আমি প্রথমেই বলেছি যারা ধরে নিন কোনো রকম গোপনীয়তার সাথে কাজ করেন, মানে যেখানে ধরুন ইনভেস্টিগেটিং চলে আসছে, যারা ধরে নিন গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত আছেন, দিনের পর দিন অনেক কঠিন কঠিন রিসার্চের সাথে যুক্ত আছেন, তাদের জন্য ভীষণ ভালো সময়। যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়, কেন এই জায়গাতে আপনার নিজেকে পরখ করে নেওয়ার সময়। বৃহস্পতি অষ্টমে এসে আপনাদেরকে চেনাবে অ্যাকচুয়াল আপনারা কি এবং আপনাদের দ্বারা কি হতে পারে ভবিষ্যতে। তবে এই সময়টাকে নিয়ে ভয় পাবেন না। বৃহস্পতি অষ্টমে গোচর করছে, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য ভীষণ ভালো সময়। যারা যারা ধরুন জ্যোতিষশাস্ত্রে যেতে চাইছেন, তন্ত্র সাধনার সাথে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই অষ্টমে গোচর আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে। কিন্তু প্রথমেই বললাম যে বিবাহের জন্য সময়টা খুব একটা ভালো নয়, সন্তান লাভের জন্য সময়টা খুব একটা ভালো নয়। অতএব এই বিষয়গুলো সম্ভব হলে আপনারা অ্যাভয়েড করুন। ধরুন এখন যদি আপনাদের বৃহস্পতির মহাদশা চলে, তবুও আমি বলবো আপনাদেরকে কোনো শুভ কর্মের দিকে যাওয়াটা খুব একটা ভালো নয়, যদি আপনাদের বেসিক্যালি বৃশ্চিক লগ্ন হয়ে থাকে। তো এই বিষয়টা মাথায় রেখে চলুন, তাহলেই দেখবেন কোনো সমস্যা নেই। নিজেকে ভেতর থেকে পরিষ্কার করবার সময় হচ্ছে বৃহস্পতির এই গোচর। অতএব পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা মেনে নিতে হবে আপনাদেরকে। অষ্টম ঘর মানেই ট্রান্সফরমেশন। তো অতএব পরিবর্তনের জন্য অপেক্ষা করুন এবং সেই পরিবর্তনটা পজিটিভ যাতে হয় তার জন্য আপনারা কী কী করতে পারেন সেটা শুনুন। প্রথমত হচ্ছে বৃহস্পতি যেহেতু অষ্টমে গোচরে যাচ্ছে, আপনাদের যেহেতু পঞ্চম ঘরের অধিপতি হয়, তাহলে সেই হিসাবে আপনারা প্রত্যেক দিন প্রথমত তো বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং সব থেকে বেশি করে যেটা কাজে লাগবে, আপনারা ব্রাহ্মণদেরকে খাবার দান করুন। সেটা কিন্তু বেশি লোক দেখানোর দরকার নেই, নিজের মতো করে নিজে যতটা পারবেন নিজের মতো করে সেটা দান করুন। গরিব দুঃখীদেরকেও খাবার দান করুন। বিশেষত খাবার যদি হলুদ হয়, এবার খাবার হলুদ বলতে কি খিচুড়ি চলে আসতে পারে, তো যেই রকম যেটা পারবেন সেটা দান করতে পারেন। যদি রেগুলার না পারেন প্রত্যেক বৃহস্পতিবার দান করুন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। এবং বাড়িতে যদি ভগবান বিষ্ণুর মন্দির থাকে বা মূর্তি থাকে, তাকে পুজো দিন প্রত্যেক বৃহস্পতিবার। আর বৃহস্পতির মন্ত্র রোজ পাঠ করুন, কেন এই সময়টা আপনাদের জন্য নিজেকে চেনার সময়। এর থেকে আর নেগেটিভ কিছু ভাববেন না। জীবনে কিছুটা পরিবর্তন আসবে, জীবনে কিছুটা সংঘর্ষ বৃদ্ধি পাবে, বাট সেই সংঘর্ষটা আপনাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে বৃহস্পতি। কেন পঞ্চমপতি অষ্টমে মানে সেই জ্ঞানটা আপনারা এই সময় অর্জন করবেন, যেই জ্ঞানটা আপনাদের ভবিষ্যতের কাজে লাগার সময়। ভৌতিক সুখ নয়, যেটা পার্মানেন্ট সুখ, সেই সুখ পাওয়ার শেখার শুরু হচ্ছে এইটা। অতএব কোনো নেগেটিভিটির কোনো প্রশ্ন আসছে না। তো এই ছিল আমাদের বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।